জয়গুরু সবাইকে। জয়গুরু। আশা করি আপনারা পরম পিতার দয়ায় অনেক ভালো আছেন। আপনাদের পরিবারের সবাই খুব খুব ভালো আছে ঠাকুরের দয়ায়। ঠাকুরকে নিয়ে অনেক অনেক আনন্দে আছে। ভিডিওটার থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন যে ভিডিওটা কিসের ওপর, কি ঘটনার ওপর। অ্যাকচুয়ালি এই ঘটনাটা যেটা আমি আপনাদেরকে এখন বলবো, ঘটনাটা বেশিটা পুরনো না, লাস্ট ইয়ারের ঘটনা, 2024 ঘটনা এটা। অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস, একটা কথা আমরা শুনি, আমরা শুনতেই থাকি। ঠাকুরের কথা যখন আমরা শুনি তখন এই কথাটা আমরা প্রায় শুনি যে ঠাকুর হচ্ছে অন্তর্যামী, তাই না? ঠাকুর হচ্ছে অন্তর্যামী। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা, তারা হচ্ছে অন্তর্যামী। তাদেরকে কিছু বলতে নেই, তারা আগের থেকে সব জানে আমাদের মনের ভিতরে কি চলছে, আমরা কি ভাবছি, আমরা ভালো আছি না মন্দ আছি, আমরা ডিপ্রেশনে আছি, তারা সব জানে। তাদেরকে কিছু বলতে নেই, এটা আমরা শুনি, প্রায় শুনি, তাই না? কিন্তু এই ঘটনাটা শোনার পর আপনারা সত্যি করে বুঝবেন, সত্যি করে জিনিসটা মানে শিওর হবেন যে হ্যাঁ, অ্যাকচুয়ালি তারা সত্যি অন্তর্যামী। আর আমরা হচ্ছি সৎসঙ্গী। আমাদের মনে তো কোনো ডাউট নেই, আমরা শিওর হ্যাঁ, আমার দয়াল হচ্ছে অন্তর্যামী। ঘটনাটা হচ্ছে একটা পরিবারের, আর পরিবারের মেম্বার হচ্ছে 3 জন, মা, বাবা, ছেলে। খুব সুন্দর পরিবার, খুব ভালো পরিবার, খুবই ভালো মতন ঠাকুরের কাজ করে, নিজের জীবনযাপন খুব ভালো মতন ঠাকুরকে মাথায় নিয়ে করছে, খুব ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জায়গায় গিয়ে প্রবলেম হয়ে যায়। সে প্রবলেমটা হচ্ছে ছেলেটাও খুব ভালো মতন পড়াশোনা করে, চাকরি পায়। এখন সময় আসে ছেলেটাকে বিয়ে দেওয়ার। মা বাবা, আপনারা সকলেই জানেন একটা জিনিস, যে প্রত্যেকটা মা বাবারই স্বপ্ন থাকে ছেলে বা মেয়েকে ভালো মতন বিয়ে দেওয়া, তাই না? প্রত্যেকটা মা বাবারই স্বপ্ন থাকে। ঠিক সেরকমভাবেই যে ঘটনাটা আমি বলছি, ওই পরিবারের মা বাবাটারও খুব স্বপ্ন ছিল ছেলে ভালো চাকরি পেয়েছে, ভালো মেয়ে দেখে বিয়ে দিব। তো তখন ছেলেটা মা বাবাকে বলে, যখন বিয়ে দেওয়ার কথা হলো, মেয়ে দেখার কথা হলো, তখন ছেলেটা মা বাবাকে বলে যে আমি একটা মেয়েকে ভালোবাসি। বলার পর মা বাবা বলল, আচ্ছা ঠিক আছে, বেশ, তুই একটা মেয়েকে ভালোবাসিস, তাহলে মেয়েটা দেখি কি, ফটোটা দেখা আমাকে। ঠিক আছে, ফটো দেখালো, বেশ ভালো, খারাপ না। ফটো দেখানোর পর যখন মা বাবা যাচাই করলো, যে বর্ণ, বংশ, জাতি সব যখন মা বাবারা দেখলো, তো যাচাই করার পর মা বাবাটা বুঝতে পারলো যে এই বিয়েটা সম্ভব না। কারণ কি, বিয়েটা হলে সেটা প্রতিলোম বিয়ে হয়ে যাবে। তো এই বিয়েটা হলে সে বিয়েটা প্রতিলোম বিয়ে হয়ে যাবে। তো এই বিয়েটা কোনো পদ্ধতিতে, কোনো ওয়েতে বিয়েটা হতে পারে না, এই বিয়েটা হতে পারবে না। তো যাই হোক, এই কথাটা যখন ছেলেটাকে বলল, ছেলেটা তো শুনে একদম খুব খুব অন্যরকম একটা তার একটা কি বলবো রূপ, সেই রাগারাগি মা বাবার সঙ্গে ব্যবহার খারাপ করছে ছেলেটা, খুব রাগারাগি। ছেলেটা খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, ঘরে ভালো মতন কথা বলে না। ছেলেটার কথা একটাই, যে আমি মেয়েটাকে বিয়ে করবো, তো আমি মেয়েটাকেই করবো, নাহলে আমি বিয়ে করবো না। আর এই মেয়েটাকে আমি ছাড়তে পারবো না, এই মেয়েটাকে আমি বিয়ে করবো। কিন্তু মা বাবা বলছে এটা তো হতেই পারে না, এই বিয়েটা করলে প্রতিলোম বিয়ে হয়ে যাবে, আর যেটা টোটালি অ্যাগেনস্ট ঠাকুরের বিবাহ নীতির টোটালি অ্যাগেনস্ট। আর এটা হলে পুরো পরিবারটা, এন্টায়ার পরিবারটা ধ্বংস হয়ে যাবে, আর ফিউচার জেনারেশনও শেষ হয়ে যাবে। কিন্তু কোথায় ছেলেটা মানবে? ছেলেটা মানতে রাজি না। ছেলেটা খুব খুব অশান্তি হচ্ছে তাদের ফ্যামিলিটাকে। এই খুশি থাকা একটা হ্যাপি ফ্যামিলিটা এরকমভাবে কি বলবো, এরকমভাবে হয়ে গেছে যে ডেইলি ঝগড়া, ডেইলি অশান্তি, খুবই খুবই একটা খারাপ পর্যায়ে চলে এসে। তো যাই হোক, অনেক ট্রাই করলো মা বাবাটা, কিন্তু পারলো না ছেলেটাকে বোঝাতে। লাস্টে মা বাবাটা ডিসাইড করলো যে এখন একটাই উপায় আছে, দেওঘর যাব। ছেলেটাকে নিয়ে দেওঘর যাব, দেওঘর গিয়ে
অবিন্দার সঙ্গে ম্যাটারটাকে ডিসকাস করব, অবিন্দাকে বলবো ওকে বুঝাতে, কারণ কি আমরা তো আর ওকে পারলাম না বুঝাতে, একমাত্র এখন অবিন্দাই পারবে বুঝাতে ওকে। এখন দেওঘর নিয়ে যাব। তো যাই হোক, দেওঘর নিয়ে গেল, তিনজনই গেল, ছেলে মা বাবা, ছেলেটাও গেল মা বাবার সঙ্গে। যাওয়ার পর যখন অবিন্দার দর্শন করতে আচার্যদেব গিয়ে ফার্স্টে আচার্যদেবের দর্শন হলো, দর্শন করে প্রণাম করে তারা অবিন্দার দর্শন করতে গেল রাত্রির সময়। যখন গেল তারপরে দেখলো যে হ্যাঁ অবিন্দা বসছে, অনেকটাই ভিড়, মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দর্শন করছে, নিবেদন করছে। তারাও, সেই মা বাবাটা আর ছেলেটাও লাইন ধরলো, দর্শন করলো। দর্শন করার পর যখনই মা আর বাবাটা এই কথাটা অবিন্দাকে বলবে, এই ম্যাটারটাকে বলা স্টার্ট করবে, তার বলার আগেই অবিন্দার ছেলেটাকে দিকে তাকিয়ে বলল যে কী রে, ভালো আছিস? ওকে, হ্যাঁ আগে দাদা ভালো আছি। কখন আসিস? ওকে দাদা আসছি, বিকেল আফটারনুন টাইমেই আমরা ঢুকে পড়েছি। বাহ, খুব ভালো, তাহলে যা আনন্দবাজারটা করে আস, আনন্দবাজারটা করে যাস, গিয়ে শুয়ে পড়। আজকে তোর সঙ্গে কথা হবে না, তোর সঙ্গে আমি কালকে কথা বলবো। যখন এই কথাটা অবিন্দা বলল তখন মা বাবাটা একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ কি মা বাবাটা আসছিল অবিন্দাকে একটা কথা বলতে, যে একটা সমস্যা বলতে, যে সমস্যা নিয়ে মা বাবাটা ভুগছে, খুব কষ্ট হচ্ছে তাদের, আর খুবই অশান্তি তাদের পরিবারে। সে সুযোগটাই পেল না। সে সুযোগটা পাওয়ার আগেই অবিন্দা ছেলেটাকে দেখে বলে দিল যে তুই যা, গিয়ে এখন আনন্দবাজার করে নে, আনন্দবাজার করে গিয়ে শুয়ে পড়, তোর সঙ্গে কালকে কথা বলবো। তো যাই হোক, তারা তিনজন প্রণাম করে তারা আনন্দবাজার করতে চলে গেল। আনন্দবাজার করে ঠিক তারা নিজের রুমে চলে গেল। পরের দিন আবার আমরা জানি অবিন্দা যখনই বসে, অবিন্দা রাত্রের দিকে বসে দেওঘরে, আমরা যারা গিয়েছি দেওঘরে আমরা জানবো। তো আবার যখন পরের দিন ঠিক মতন তারা সারাদিন কাটালো দেওঘরে, প্রার্থনা টার্থনা করলো, সব কিছু হলো। তো আবার সেই সময়টা আসলো যখন অবিন্দা বসে। তো তারা আবার সেদিনের মতনই আবার লাইন ধরলো, লাইন ধরে তাদের পাল্লাটা আসলো। তো এখন মা বাবাটা ভাবলো যে এখন বলবো কথাটা, সমস্যাটা কি বলবো। আবার কিছু বলার আগেই মা বাবাটা বা ছেলেটা কিছু বলার আগেই আবার অবিন্দা বলল ছেলেটাকে, এই শোন, এক কাজ কর, তুই কি স্বস্তিনী নিয়েছিস? বলল কি দাদা, না আমি তো নেইনি স্বস্তিনী। আচ্ছা, তাহলে কাজ কর, তুই কালকে চলে আস সকালবেলা এসে যা, কিছু কিন্তু খাবি না, না খেয়ে আসবি, এসে তুই কালকে সকালে স্বস্তিনী হবে, তুই স্বস্তিনীটা নিয়ে নে। তো ছেলেটা বললো আগে এটা ঠিক আছে, এই বলে ঠিক আছে তাহলে যা, তাহলে অবিন্দা বলল। তো আবার তারা প্রণাম করে আবার চলে এসলো। মা বাবাটার মনটা আরও খারাপ হয়ে গেছে যে কি ব্যাপার ঠাকুর, তারা নিজে নিজে বলছে ঠাকুর কি ব্যাপার, আমি বলতে চাচ্ছি, আমি জিনিসটা সুযোগই পাচ্ছি না, এখন কী করব আমি অবিন্দাকে বলতে চাচ্ছি সমস্যাটা, কিন্তু আমি সুযোগ পাচ্ছি না। তো যাই হোক, আবার চলে গেল তারা প্রণাম করে। পরের দিন ছেলেটা ঠিক মতন যেভাবে অবিন্দা বলে দিয়েছেন না খেয়ে আসলো, ছেলেটা খুব ভালো মতন স্বস্তিনী হলো। স্বস্তিনী হওয়ার পর ছেলেটার কি হয়েছিল, যখন থেকে দেওঘর আসছিল, নট অনলি যখন থেকে এই ঘটনাটা যখন মানে মা বাবাকে বললো যে ওই মেয়েটাকে ভালোবাসে, যখন ঘরে এরকম অশান্তি, মেয়েটার সঙ্গে ভালো মতন ছেলেটা কথা বলতে পারছিল না, ছেলেটার খারাপ লাগছিল। তো স্বস্তিনী হওয়ার পর, দেওঘর আসার পরও এরকম কথা হয়নি, স্বস্তিনী নেওয়ার পর ছেলেটা ভাবলো এক কাজ করি, মেয়েটাকে ফোন করে বলি যে আমি এরকম দেওঘর আসছি, আমার সবার দর্শন হয়েছে, খুব ভালো লাগছে, এরকম স্বস্তি নিলাম, সেটাও বলি। মেয়েটাকে ফোন করলো, কল করে কথা হলো। তাদের কথা হওয়ার পরে বলল যে হ্যাঁ আমি এরকম দেওঘরে আসছি, খুব ভালো লাগছে, সবার দর্শন হয়েছে, আর জানো আমি না আজকে স্বস্তিনী নিয়েছি। মেয়েটা বললো স্বস্তিনী, মেয়েটা জানে না স্বস্তিনী মানে কি। তো ছেলেটা বললো হ্যাঁ স্বস্তিনী মানে এরকম, যা এরকম হয়েছে, আমি আজকের থেকে আমার লাইফে জীবনেও আমি নন ভেজ আইটেম, মাছ মাংস এসব তো খেতে পারবোই না,
প্লাস ইভেন আমি পেঁয়াজ রসুন এসব কিছুই খেতে পারবো না, আমি টোটাল ভেজ হয়ে গেছি, আমি পিওর ভেজ হয়ে গেছি আজকের থেকে। এই কথাটা শোনার পর মেয়েটা চিৎকার করে উঠলো ছেলেটার উপরে ফোনের মধ্যে, যে কি বলছো তুমি এসব, তুমি আমার পারমিশন না নিয়ে তুমি স্বস্তি নিয়ে ফেললে, তুমি আজকের থেকে এসব কিছুই খেতে পারবে না। ছেলে বলছে না আমি তো পারবো না। তোমার এত সাহস, তুমি আমার পারমিশন ছাড়া আমাকে একবার জিজ্ঞেসও করলে না, তুমি আমার পারমিশন ছাড়া এটা কিরকমভাবে নিলে, তোমাকে কে বলছে নিতে। মেয়েটা মানে খুবই মানে খারাপ ব্যবহার করছে ছেলেটার সঙ্গে, মানে কি বলবো, মানে এটা মানে বলার মতন না। খারাপ ভাষা ইভেন বলেছে ছেলেটাকে খারাপ ভাষা দিয়ে মেয়েটা মানে কি বলবো, মানে চিৎকার করে খারাপ ভাষা দিয়ে ছেলেটাকে ফোনেই ধমকাচ্ছে যে তুমি কিভাবে স্বস্তি নিলে আমার পারমিশন ছাড়া, তোমাকে কে বলেছে স্বস্তি নিতে, তুমি যে এসব খেতে পারবে না তাহলে আমার কি হবে, আমি কিভাবে খাবো এসব জিনিস। এসব বলে নিয়ে মেয়েটা লাস্টে বললো ঠিক আছে যাক, আজকে তোমার আমার যা ছিল, আজকের থেকে তোমার আমার সম্পর্ক শেষ। এই দেখেন, তখন ছেলেটা ফোনটা হাতের থেকে মানে পড়া অবস্থা, সে ছেলেটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়ে হাও করে কাঁদছিল, হাও করে। ছেলেটা কিছুই বলছে না, কিচ্ছু না। ছেলেটার মুখ দিয়ে কোনো কথাই বার হচ্ছে না, খালি চোখ দিয়ে অনবরত জল। সে মা বাবাটা দেখলো দূরের থেকে, মা বাবা ভয় পেয়ে গেছে, কি হলো ফট করে ছেলেটা এভাবে কেন কাঁদছে। মানুষগুলো নোটিস করছিল, আশেপাশে মানুষগুলো। তো মা বাবাটা দৌড়িয়ে আসলো, বললো কি হয়েছে রে, তুই এরকম কেন কাঁদছিস, কি হয়েছে বাবা, বল কি হয়েছে। ছেলেটা সব ঘটনাটা বললো মা বাবাকে, যে এরকম কথা আমি যখন ফোন করে বললাম যে আমি স্বস্তি নিলাম, সেই স্বস্তি নিয়ে বলার পরের থেকে মেয়েটা এরকমভাবে আমার সঙ্গে ব্যবহার করলো, মানে কি বলবো, বলার মতন না। আমাকে খারাপ ল্যাঙ্গুয়েজ বলেছে, আমাকে খুব খারাপভাবে আমাকে চিৎকার করে গালিগালাজ করেছে। লাস্টে বলেছে যে আজকের থেকে তোমার আমার সম্পর্ক শেষ। এই কথাটা শোনার পর সে মা বাবাটাও অনবরত, হাও করে কাঁদছে। কেন কাঁদছে, কারণ কি দেখেন, তারা কিসের জন্য দেওঘর আসছিল, কোয়েশ্চেনটা হচ্ছে কেন তারা দেওঘর আসছিল, যাতে তাদের ছেলের যে সমস্যাটা অবিন্দার সঙ্গে ডিসকাস করে অবিন্দা বুঝিয়ে দেয় যাতে এই বিয়েটা ছেলেটা না করে, কারণ কি বিয়েটা করলে প্রতিলোম বিয়ে হয়ে যাবে। আর দেখেন, অবিন্দা কিছুই বললো না। অবিন্দা কিছু না বলে এই বিয়েটাকে কিভাবে বিয়েটাকে থামালো, প্লাস ছেলেটার জীবনটাকে, ইভেন নট অনলি ছেলেটার জীবনটাকে, ছেলেটার সঙ্গে ছেলেটার মা বাবার জীবনটাকে রক্ষা করলো, তাদেরকে বাঁচিয়ে দিল এই বড় একটা এরকম একটা কাজ যেটা হতে চলছিল, যেটা হলে পুরো এন্টায়ার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। কারণ কি প্রতিলোম বিয়ে আমরা জানি কতটাই ডেঞ্জারাস। এটা কথাটা অনেক অ্যাকচুয়ালি এই জিনিসটা যদি আমরা আমরা এটা নোটিস করতে পারি, আমরা যদি কথাটা আমরা যদি কোনো একটা যারা নন সৎসঙ্গী, যারা ঠাকুরের শরণাপন্ন হওয়া এখন তাদের ভাগ্য হয়নি, তাদেরকে বলে তারা হাসবে। বিকজ একটা কথাই বলবে যে এই মডার্ন জেনারেশনে এসব কী কথা বলছো, এসব কি হয়। কিন্তু দেখেন দাদা মা সকলরা, আজকাল সোশ্যাল মিডিয়া খুললে একটা জিনিস খুব কমন কি, ডিভোর্সের নিউজ। বড় সেলিব্রিটি, বড় অ্যাক্টর, বড় স্পোর্টস পার্সন, বড় ক্রিকেটারদের ডিভোর্স হয়ে যাচ্ছে। বিয়ের 1-2 বছর হয়েছে তারপরে ডিভোর্স। কেন? তাদের কিসের অভাব? তাদের তো কোনো কিছু অভাব নেই। কারণ ডিভোর্সটা খুব ইটস লাইক ভেরি মাচ কমন। নিউজ খুললে আর সোশ্যাল মিডিয়া খুললে এই নিউজটা তো একদমই কমন। ডিভোর্স মানে এখন মানে কি বলবো, ডেইলি ডিভোর্স হচ্ছে। কিন্তু দেখেন এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম, অবিন্দা জানতো আজকে সে মা বাবাটার সুযোগ পাচ্ছিল না অবিন্দাকে বলা, কিন্তু অবিন্দাকে বলতে হবে না। অবিন্দা বুঝে গেছে, অবিন্দা বুঝতে পেরেছিল যে কি বলতে আমাকে চাচ্ছে, কি প্রবলেমটা হয়েছে। প্রবলেমটাকে দেখেন অবিন্দা কিভাবে সলভ করলো, খালি কিভাবে ছেলেটাকে স্বস্তি নিয়ে দেয়। কারণ অবিন্দা জানতো যে মেয়েটা ফিউচারে যদি ছেলেটার সঙ্গে বিয়ে হয় তখন তো অটোমেটিক্যালি ছেলেটার জীবন ধ্বংস হয়ে যাবে। নট অনলি ছেলেটার, আর ফিউচার জেনারেশন, আপকামিং জেনারেশনেরও জীবন ধ্বংস হয়ে যাবে। প্লাস মেয়েটা কি ক্যারেক্টারের, সে অবিন্দাদা ছেলেটাকে লাইভ এক্সাম্পল করে দেখিয়ে দিল।
লাইভ এক্সাম্পল। ছেলেটা দেওঘরে দাঁড়িয়ে মেয়েটার আসল পরিচয়টা পেয়ে গেল। তো যাই হোক, এই ঘটনা থেকে আমরা এটাই জানতে পারলাম যে আমরা আমাদের জীবনে বড় বড় ডিসিশন নেওয়ার আগে আমাদের নিজে নিতে হয় না। আমাদের বড় বড় ডিসিশন, জীবনের বড় বড় ডিসিশন নেওয়ার আগে আমাদেরকে নিবেদন করে তাদের সাজেশন, তাদের যেটা আমাদেরকে নির্দেশ করেন, সেই নির্দেশটা পালন করেই আমাদের এই বড় বড় ডিসিশন, নিজের জীবনের বড় বড় ডিসিশন নিতে হয়। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না। আশা করি আপনাদের এই ঘটনাটা খুব ভালো লেগেছে, আর আমরা অনেক বড় একটা লেসন এই ঘটনার থেকে শিখতে পারলাম। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। খুব ভালো থাকবেন বলেই আজকে এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। খুব ভালো থাকবেন। জয় গুরু।